যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধ এবং বিস্তারিত পারমাণবিক আলোচনার একটি কাঠামো তৈরির লক্ষ্যে এক পাতার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছেছে হোয়াইট হাউস। আগামী 48 ঘন্টার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে ইরানের কাছ থেকে প্রতিক্রিয়া আশা করছে যুক্তরাষ্ট্র। যদিও এখনো চূড়ান্ত কোনো সম্মতি আসেনি, তবে সূত্রগুলো জানিয়েছে যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই পক্ষ এখন সমঝোতার সবচাইতে কাছাকাছি অবস্থানে রয়েছে। সেক্ষেত্রে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সমাপ্তি কি আসছে, এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আসিফ মুনির। জনাব আসিফ মুনির, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, এবং আপনারা যারা শুনছেন তাদের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। যে আমি শুরুতে আপনার কাছে একটি প্রশ্ন করছি যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ চলমান রয়েছে, তো সেটির আসলে আমরা কোনো সমাপ্তির দিকে দেখছি না। এর মধ্যে দুই দেশই বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছে, একসাথে বসেছে, কিন্তু এখন আমরা একটি আভাস পাচ্ছি যে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যমের বরাত দিয়ে যে দুই পক্ষ একটি কাছাকাছি অবস্থানে আসছে। তো সেক্ষেত্রে কি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সমাপ্তি দেখছেন আপনি? এটা বলা আসলে কঠিন। এখন এখানে একটু ব্যাক স্টোরিটা চিন্তা করতে হবে। যখন এটা শুরু হয়েছে তখন কিভাবে হয়েছে এবং এটা তারপরে ধারাবাহিকভাবে কোন দিকে গেছে, এটুকু আমরা বুঝতে পারি যে এখানে একটা মনস্তাত্ত্বিক একটা যুদ্ধের জায়গা আছে, একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার আছে, ফিজিক্যাল যুদ্ধের বাইরেও। তো সেখানে এই ইরান এবং ইরানের এখন যে তারা কর্তৃত্বপরায়ণ তাদের যে অবস্থান, যারা সেখানে শাসন প্রক্রিয়া চালাচ্ছে, আবার মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে অবস্থান, অন্যদিকে ইসরায়েল আছে তাদের যে অবস্থান, কেউই কিন্তু কোনো দিক থেকে ছাড়টা দেবে না। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে বিশেষ করে এই যুদ্ধের কারণে সামগ্রিকভাবে বিশ্ববাসী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা এটার প্রভাবটা, এটার যে আগুনের আঁচটা সেটা অনুভব করছে। তো সেখান থেকে এটাকে একটা গ্রহণযোগ্য জায়গায়, যেখানে সব পক্ষই বলতে পারবে যে আমরা উইনার, আমরা জিতেছি, এরকম একটা জায়গায় তারা যাতে তাদের সম্মানটাকে রক্ষার জায়গাটা থাকতে হবে। এখন সেখানে কিছু কিছু জায়গা আছে যেখানে কে কোন দিকে ছাড় দেবে। এখন এটা স্বাভাবিক যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের দিক থেকে চিন্তা করলে তাদের সবচেয়ে ক্ষমতাধর একটা রাষ্ট্র, এবং তাদের সামরিক জায়গা থেকে বলি, তাদের অর্থনৈতিক সব জায়গা থেকে, বাণিজ্যিক সব জায়গা থেকে, কাজে তাদের অবস্থানটা তো একটা উপরের জায়গাতে আছেই। কিন্তু সেখানে ইরানও চাইবে যে যতদূর সম্ভব তাদের সম্মানের জায়গাটা রাখতে, কারণ ইরানের ভেতরে আমরা জানি যে জানুয়ারিতে সেখানে সরকারের বিরুদ্ধে সাধারণ জনগণের একটা প্রতিবাদের জায়গায় এসেছিল এবং সেখানে অনেক মানুষ হতাহত হয়েছে। সেই জনগণ যারা এখন যারা শাসন করছে ইরান, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সেই মানুষগুলো তো এখনো আছে। তারা হয়তো ভয়ে কথা বলতে পারছে না। তাদের মধ্যে কিন্তু এই যুদ্ধ চলাকালীন সময়ও ধরপাকড় হয়েছে এবং বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়েছে, এমনকি তাদেরকে মৃত্যু বরণ করতে হয়েছে। যদি আমরা তারপরে একেবারে মোদ্দা কথায় আসি, সেটা হচ্ছে যে এটাকে তারপরেও পর্যবেক্ষণ করতে হবে। আমরা দ্রুতই কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারবো না যে হ্যাঁ সমঝোতা হয়ে গেছে এবং যুদ্ধ বন্ধ হচ্ছে। সিজ ফায়ার চলছে, কিন্তু আমরা সিজ ফায়ারের মধ্যেও দেখেছি যে যুদ্ধবিরতির মধ্যেও কিন্তু পাল্টাপাল্টি জায়গাটা এসেছে। তবে এটুকু বোঝা যায় যে অধিকতর ক্ষমতাধর মার্কিন যুক্তরাষ্ট্র হলেও তারা অন্তত গত 1-2 দিনে কিছুটা অবস্থান নিয়েছে যে একটু একটা আন্ডারস্ট্যান্ডিং আসা যায় কিনা। বিশেষ করে সম্ভবত হরমুজ প্রণালীতে এই যে জাহাজ চলাচলের জায়গাটা এবং সারা বিশ্বের এই তেলের মূল্য বেড়ে যাওয়া এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক যে সংকটটা তৈরি হচ্ছে, আমাদের একটু মনে রাখতে হবে যে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্কের চাপগুলো সৃষ্টি করেছে বিভিন্ন দেশের প্রতি, সেইটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা আমেরিকার যে একটা সেখানে আপার হ্যান্ড ছিল, যে তারা এক ধরনের একটা কর্তৃত্বপরায়ণ জায়গায় ছিল শুল্কর মাধ্যমে বিভিন্ন রকম এগ্রিমেন্টে যাওয়া বিভিন্ন রাষ্ট্রের সাথে, সেটা কিন্তু কিছুভাবে ব্যাহত হয়েছে। কাজেই এখন মার্কিন যুক্তরাষ্ট্র আমরা যেটা গত 2-1 দিন ধরে শুনছি যে তারা বলছেন, তাদের এই পররাষ্ট্র সচিব এবং অন্যান্যরা বলছেন আমরা যা চেয়েছিলাম, লক্ষ্য চেয়েছিলাম সেটা অর্জিত হয়েছে। এখন এক অর্থে হয়েছে, তারা অনেকভাবে ইরানকে অবদমিত করতে পেরেছে। আবার ইরান একেবারেই সেখানে যে পরাজয় বরণ করেছে তাও না। এটা আমরা যদি ইংরেজি ভাষায় একটা কথা আছে উইন উইন, উভয় পক্ষই যদি বলতে পারে যে হ্যাঁ আমরা উইন উইন জায়গায় আছি, আমরা কেউই হারিনি, অন্তত জয় না হোক হারিনি, এই জায়গাটা যদি এখনকার যে মনে হচ্ছে যে একটা জায়গায় যাচ্ছে, সেখানে সেটা যদি হয় তবে এটা একটা ভালো ফল আমরা আশা করতে পারি। কিন্তু এটাও মনে রাখতে হবে যে বিশেষ করে ট্রাম্প প্রশাসন ক্ষণিকে ক্ষণিকে তাদের মত বদলায় এবং তাদের দৃষ্টিভঙ্গি বদলায় এবং তাদের অবস্থান বদলায়, কাজে সেটা আমাদেরকে একটু পর্যবেক্ষণ করতে হবে সবাইকে। সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে ইরান আসলে একটা নিশ্চয়তা চাচ্ছে?
এখন উভয় পক্ষই তো নিশ্চয়তা চাচ্ছে কিছুই। মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে পারমাণবিক শক্তির জায়গাটা আছে ইরানের, সেটা যাতে তারা একেবারে নষ্ট করে ফেলে, বা সেটা যাতে তারা কোনোভাবেই তারা সেটা আর কাজে না লাগায়, বা সেটা হস্তান্তর করে তাদের যেটুকু আছে। আর ইরান যে জায়গাটা চাইবে যে অন্তত তাদের যেই জায়গাটায় তারা রাখতে চাইবে যে হ্যাঁ তাদের অন্তত আভ্যন্তরীণ যে জায়গাগুলো আছে, তাদের প্রতিরক্ষার জায়গা, তাদের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি, যে জায়গাটা যেটা তাদের আভ্যন্তরীণ কাজে প্রয়োজন, এটা অন্য দেশের বিরুদ্ধে না, সেইটুকু যাতে রক্ষা হয়। তো এইখানে যদি ইরান সেইটুকু নিশ্চয়তা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পায়, কারণ অলরেডি কিন্তু অনেক ধ্বংস হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে টার্গেটেড হামলা করেছে, তাই না? এখানে ড্রোনের মাধ্যমে এবং বিভিন্ন ভাবে তারা টার্গেটেড হামলাগুলো করেছে, এয়ার স্ট্রাইক গুলো করেছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র হলে আসলে যতটা সহজ ভেবেছিল ততটা সহজ তো এখন ভুল প্রমাণিত হয়েছে, এবং সেটা তো ট্রাম্প নিজেই বলছেন আর কি। হ্যাঁ, এটা ঠিক যে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের যে বিবেচনাগুলো ছিল বা তাদের যে প্রতিরক্ষা বিশ্লেষণগুলো ছিল, সেটা সম্পূর্ণভাবে যা হয়েছে তাদের মধ্যে হয়তো কার্যকরী হয়নি। কিন্তু এইটা আমরা আনুষ্ঠানিক কোনো বক্তব্য তো পাবো না, এটা আমাদেরকে বুঝে নিতে হবে, ইরান সহ সারা পুরো বিশ্বকেই বুঝে নিতে হবে। এখন এটাও মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে তাদের যে মোরালিপনা বিশ্বের উপরে, সেইটার কর্তৃত্বটা তারা ছাড়বে না। কাজে তারা সরাসরি কখনোই স্বীকার করবে না যে তারা কোনো না কোনো ভাবে এখানে একটা, আমরা যদি বলি একটা স্নায়বিক যুদ্ধ, সেখানে কিছুটা হলেও তারা ব্যাকফুটে তাদের যেতে হয়েছে, একটু পিছনে যেতে হয়েছে। এটা আমরা বুঝতে পারছি, সাধারণ মানুষজন বুঝতে পারছে, বা এমনকি মার্কিন নাগরিকরাও বুঝবে। এখন সেই জায়গাগুলোতে চিন্তা করলে হ্যাঁ কিছুটা হলেও তাদের যে অবস্থানটা, সেখান থেকে তাদের সরে আসার জায়গাটা হয়েছে। এখন ইরানকে আসলে যেটা করতে হবে যে এখানে তারা কতটা এখানে কৌশলগত একটা অবস্থান নেবে এবং কূটনৈতিক অবস্থান নেবে, সেটা জরুরি। তারা যদি এখন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেয়, সেক্ষেত্রে আবার দেখা যাবে যে মার্কিন যুক্তরাষ্ট্র তখন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এখন যদি যে যুদ্ধবিরতি আছে এটা যদি আরেকটু দীর্ঘস্থায়িত্বের দিকে যেতে চায়, তাহলে উভয় পক্ষকে একটু সংযত আচরণ করতে হবে, যেটা উভয় পক্ষের জন্য এবং বিশ্ববাসীর জন্য সেটা ভালো হবে। আমরা পশ্চিমা গণমাধ্যমের বরাত দিয়ে যে দেখতে পাচ্ছি যে চুক্তির প্রধান যে সমঝোতা স্মারক আসলে দুই দেশের মধ্যে হওয়ার জন্য একটি প্রক্রিয়া চলছে, সেখানে চুক্তির প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে ইরান তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করার প্রতিশ্রুতি দেবে, বিনিময়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং বিভিন্ন দেশে জব্দ থাকা ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের তহবিল ছেড়ে দিতে রাজি হবে। এছাড়া হরমুজ প্রণালীতে নৌ চলাচলের ওপর উভয় পক্ষ যে বিধিনিষেধ আরোপ করেছে তাও তুলে নেওয়া হবে। তো এই শর্তগুলো আসলে কার্যকর হলে আপনি মনে করেন যে দুই পক্ষই যদি এই শর্তগুলো কার্যকরের ক্ষেত্রে মানে আন্তরিক হয়, তাহলে যুদ্ধবিরতি থেকে আমরা একটি যুদ্ধ সমাপ্তির পথে যাওয়াটা সহজ হবে? হ্যাঁ, মনে হয় বিশেষ করে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে অ্যাসেট গুলোকে আটকে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে, সেইটার যে ক্লজটা আছে, সেটা যদি বাস্তবায়ন হয় বা সেই প্রতিশ্রুতি যদি পালন করা হয়, তাহলে ইরানের দিক থেকে সেটা কিছুটা সুবিধাজনক হয়। কারণ ইরান যতই চেষ্টা করুক যে তারা একটা মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা, তারা চেষ্টা করেছে এখন পর্যন্ত আছে, কিন্তু তাদের এই যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সামগ্রিকভাবে দেশের ভেতরে, তো তাদের বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দেওয়া হয়েছে, অর্থনীতি এবং এই সামরিক ক্ষমতা সবকিছু মিলিয়ে তাদের যে অ্যাসেট গুলো বিভিন্ন দেশে আছে, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন জায়গায়, সেগুলোকে যদি অন্তত সেগুলোকে ছাড় দেওয়ার ব্যাপারে যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কথাটা রাখে, তাহলে আমার মনে হয় যে সেখানে আমরা একটা আরেকটু দীর্ঘস্থায়ী একটা চূড়ান্ত যুদ্ধ থেকে যুদ্ধ অবসানের দিকে আমরা যেতে পারি। কিন্তু আমার যেটা মনে হয় যে কেউই খুব তাৎক্ষণিকভাবে তাদের যে মানে তাদের নিরাপত্তার জায়গা থেকে তারা যতটা যেরকম ভাবে একটা আগ্রাসী ভূমিকায় ছিল, সেখানে তারা হয়তো একটা সংযত হলেও কিছুটা কশাস একটা জায়গায় থাকবে। অর্থাৎ এই যে মার্কিন নৌবহর গুলো আছে, এগুলো খুব দ্রুত সরে যাবে বলে মনে হয় না। তারা কিছুটা অবজার্ভ করবে এবং সেক্ষেত্রে ইরানও তাদের যেসব ড্রোন এবং অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে আক্রমণাত্মক জায়গাতে যাওয়ার, সেটা হয়তো কিছুটা তারা অন্তত পর্যবেক্ষণ করবে। এখানে উল্লেখযোগ্য হচ্ছে হরমুজ প্রণালীতে যেই পদক্ষেপটি মার্কিন যুক্তরাষ্ট্র নিয়েছিল, যে তারা এই যে অপারেশন ফ্রিডম নাকি যেন সেরকম ভাবে তারা ওই শিপগুলোকে অন্তত নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করার যে একটা প্রক্রিয়া বা একটা পদক্ষেপ নিয়েছিল, সেটাকে তারা পিছিয়ে এসেছে। কাজেই সেখান থেকে বোঝা যায় যে হ্যাঁ ঠিক আছে, দুটো শিপ গেছে ওখান দিয়ে, কিন্তু বেশিরভাগই তো এখনো স্থিতিশীল অবস্থায় আছে, বা অন্তত তারা ওখানেই আছে, তারা নড়াচড়া করতে পারছে না যে শিপগুলো আছে। তো এখানে বিশ্ব বাণিজ্যের উপরে এবং তেলের যে সংকট তৈরি হচ্ছে বিভিন্ন দেশে, সেটার প্রভাবগুলো বিভিন্নভাবে মার্কিন যুক্তরাষ্ট্র অনুভূত হচ্ছে। সেই জায়গাতে অন্তত
মনে হচ্ছে যে কিছুটা হলেও মার্কিন যুক্তরাষ্ট্র খুব বেশি এখানে আগ্রাসী ভূমিকায় হয়তো যাচ্ছে না। সেটা যদি থাকে, অর্থাৎ এখনকার যে আমরা ট্রেন্ডটা দেখছি এবং এই নতুন যে চুক্তি বা সমঝোতার জায়গাটায় যদি যেতে পারে, মনে হচ্ছে যে এটা তাহলে একটা চূড়ান্ত দিকে যাবে। এই চুক্তি বা সমঝোতার ক্ষেত্রে ইসরায়েল কি এখন একটি বড় বাধা? ইসরায়েল আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যালের দিকেই তাকিয়ে থাকবে। এখন আমরা বুঝি যে যখন মনে হয় আর কি যে যখন এই ইরানের সাথে যুদ্ধটা শুরু হয়েছে, সেখানে ইসরায়েলের একটা ভূমিকা ছিল যে তারা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের আলোচনা পদক্ষেপ গ্রহণ, কিন্তু দিনের শেষে সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রই থাকবে। কাজে এখানে ইসরায়েল খুব বেশি তাদের যে একটা বড় পদক্ষেপের দিকে যেতে পারবে তা না। সেক্ষেত্রে হয়তো বিশেষ করে লেবাননের ব্যাপারে সেটাকে হয়তো আলাদাভাবে বিবেচনা করার একটা বিষয় থাকবে, যদিও সেখানেও আলাপ আলোচনা হচ্ছে যুদ্ধবিরতিটাকে আরো দীর্ঘস্থায়ী কিভাবে করা যায়, সেখানে একটা ইন্টারেস্ট আছে ইসরায়েলের। তো সেটার ব্যাপারে আলাদাভাবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ইন্ডিকেশন দেয় সেটা একটা থাকবে। কিন্তু আমরা গত কয়েক মাসের মধ্যে দেখেছি যে ইসরায়েল কিছু কিছু পদক্ষেপ নিতে গেছে, কিন্তু তখন মার্কিন যুক্তরাষ্ট্র বা সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্প কিছু বক্তব্য দিয়েছে যেটাতে কিছুটা হলো স্তীমিত হয়েছে ইসরায়েলের পদক্ষেপ। এখন ইসরায়েলেরও এটা একটা বিষয় যে ইসরায়েল বিশেষ করে নেতানিয়াহু তার জনপ্রিয়তা বা তার যে অবস্থান বা গ্রহণযোগ্যতা ইসরায়েলের ভেতরে, সেইটাকে ধরে রাখতে হলে তাকেও কিছুটা হলো এখানে একটা এরকম একটা জায়গায় থাকতে হবে যে তারা এখানে হার বরণ করছে না। এখন এখানে সম্মানজনক ভাবে জিনিসটা যদি একটা জায়গায় নিয়ে যেতে হয়, সেখানে ব্রোকারশিপ যদি করতে হয়, মার্কিন যুক্তরাষ্ট্রকেই সেটা কিছুটা করতে হবে যে তারা এমন একটা অবস্থানে যেতে পারবে না ইসরায়েলের সাথে যে ইসরায়েলকে বলবে যে তোমরা একেবারেই এখান থেকে নিবৃত্ত হও। তো সেখানেও উইন উইন জায়গাটা তৈরি করার একটা ব্যাপার থাকবে। এখানে যেটা মনে হয় যে ইসরায়েল এখানে বাধা হিসেবে থাকবে না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যালেন্সটা করতে হবে। ইরান আছে এখানে, লেবানন আছে, আবার এখানে ইসরায়েল আছে, সবার মধ্যেই একটা ব্যালেন্সের জায়গা। তবে এটা আসলে দীর্ঘস্থায়ী হবে কিনা সেটা সময় বলবে। মানে এখানে আপনি সবাইকে বলছেন এটা অবজার্ভ করতে হবে। দীর্ঘস্থায়ী হবে কিনা সেটা নিয়ে একটি শঙ্কা রয়েছে। তো সেক্ষেত্রে বিশ্বের যে অন্যান্য পরাশক্তি যারা একটু অনেকটাই আর কি ইরানের ক্ষেত্রে একটু সফট, আমি যদি বলি চীন এবং রাশিয়া, তাদের ভূমিকাটা আসলে কি থাকবে? চীন আর রাশিয়ার আমরা কিন্তু দেখছি যে একটা সমীকরণ কিন্তু সাম্প্রতিককালে হচ্ছে। এই পুরো যুদ্ধের সময় আমরা দেখেছি যে রাশিয়া সরাসরি না হলেও ইনডিরেক্টলি সেটা আন্তর্জাতিক গণমাধ্যমেও এসেছে যে তারা এখানে ইরানকে সহায়তা করেছে, বিশেষ করে তথ্যগুলো দিয়ে, বিশেষ করে তাদের প্রযুক্তিগত যে তথ্যগুলো আছে বিভিন্ন জায়গা থেকে আক্রমণ করা বা আক্রমণ প্রতিহত করার ব্যাপারে, সেই প্রযুক্তিগত তথ্যগুলো রাশিয়া সরবরাহ করেছে ইরানকে। এবং এটা স্বাভাবিক, ইরানের সাথে যে রাশিয়ার যে সম্পর্ক, কিন্তু সরাসরি তারা যুদ্ধের জায়গাটায় আসেনি। আবার এমন একটা সময় আমরা এই আলাপগুলো করছি যে চীনে একটা সফরের কথা আছে প্রেসিডেন্ট ট্রাম্পের, এবং ঠিক তার আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই গত 1-2 দিনের মধ্যেই তিনি চায়নাতে গেছেন এবং সেখানে চায়নার রাষ্ট্রপ্রধানের সাথে আলাপ আলোচনা করেছেন, এবং সেখানে অবশ্যই এই যুদ্ধের বিষয়টি একটা আলাপের মধ্যে নিশ্চয়ই ছিল, যেহেতু সেখানে ফরেন মিনিস্টার গেছেন। তো এখানে চীনের একটা বড় ভূমিকা আমরা বোঝা যাচ্ছে, বিশেষ করে যখন এই আলাপ আলোচনার ক্ষেত্রে পাকিস্তান যে ভূমিকাটা রেখেছিল যে এখানে একই জায়গায় নিয়ে আসা, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানকে, সেটা খুব বেশি সফলকাম হয়নি। কারণ শেষের দিকে গিয়ে দেখা গেল যে কেউ আর এখানে, বিশেষ করে লাস্ট যে বসার কথা হয়েছিল সে বসাটা তো হয়নি, সেটা ভেস্তে গেছে। ইরান আলাদাভাবে পাকিস্তানে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে সরাসরি তাদের প্রতিনিধি প্রেরণ করেনি আর, কারণ সেখানে বৈঠকটা হয়নি। কাজে সেই জায়গাটায় চীন কিছু একটা ভূমিকা রাখছে এটা আমাদের মনে হচ্ছে, বিশেষ করে যেহেতু মার্কিন রাষ্ট্রপ্রধান এখন যাবেন চায়নাতে এবং সেটা এখন পর্যন্ত আছে, সেই পরিকল্পনাটা আছে। সেই জায়গায় চীন হয়তো কিছুটা ভূমিকা, এবং সেখানে চীনও কিছুটা একটা আপার হ্যান্ড নেওয়ার চেষ্টা করবে। কারণ এই যে ঠিক এর আগে কয়েক মাস আগে যে শুল্ক যুদ্ধগুলো চলছে, চীনের উপরেও যে শুল্কের যে চাপগুলো আছে মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে, আবার এই হরমুজ প্রণালী দিয়ে যেই ব্যবসাগুলোর সাথে অর্থনৈতিক যে বিষয়গুলোর সাথে চীনের সম্পর্ক রয়েছে, সেখানে চীনেরও স্বার্থ থাকবে যে এখানে কি করে এটাকে একটা চূড়ান্ত সমাধানের দিকে নিয়ে যাওয়া যায়। বিশেষ করে হরমুজ প্রণালীকে উন্মুক্ত করার ব্যাপারে যদি সকল পক্ষকে একটা জায়গায় নিয়ে আসা যায়, সেটাতে চীনেরও লাভ আছে, রাশিয়ারও লাভ আছে। কাজে সেই জায়গা থেকে চিন্তা করলে তারা এখানে বিশেষ করে এই চূড়ান্ত পর্যায়ে এখন যদি আমরা বলি যে এখানে একটা সমঝোতার জায়গায় তারা হয়তো একটা বড় ভূমিকা রাখতে পারে, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের চীন সফরকে কেন্দ্র করে। তো আমরা আসলে যেটি বুঝতে পারছি যে আসলে যুদ্ধ মানে একটি সমাপ্তির দিকে গেলেও মানে আপনি যেটি বললেন প্রেসিডেন্ট ট্রাম্পের আসলে কথার বা মতিগতির অনেক সময় আসলে এদিক সেদিক হয়, সেক্ষেত্রে আসলে আবার যে কোনো সময় সেটা অন্যদিকে মানে বিপরীত দিকেও যেতে পারে। তারপর আমরা আশা করব যে বিশ্ব একটি যুদ্ধ সমাপ্তি চিত্রই দেখতে পাবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও আপনাদের শ্রোতাদেরকেও ধন্যবাদ।